আগামীকাল প্রথম টিকা দেয়া হতে যাচ্ছে বাংলাদেশে। আরও 5টি হাসপাতাল প্রস্তুত হচ্ছে এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে। সেই সাথে সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে 7ই ফেব্রুয়ারি থেকে পুরো দেশে গণটিকা কর্মসূচি শুরু করার ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, এরকম বিভিন্ন সুখবরের মধ্যেও রয়েছে দু একটি খারাপ খবর। নিশ্চয়ই জানেন যে জার্মান সেখানে তারা বলেছেন যে অ্যাস্ট্রাজেনেকা আসলে বৃদ্ধদের উপরে প্রয়োগ করা ঠিক হবে না, এবং অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকা কিন্তু এই কথার আবার প্রতিবাদ করেছে। তো সব মিলে নানা ধরনের খবর রয়েছে, তবে সবচাইতে বড় খবর বাংলাদেশ টিকা পেয়েছে এবং সেই টিকা আগামীকাল দেয়া শুরু হচ্ছে। দর্শক, এই সকল খবর নিয়ে শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক প্রধান, মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ, ICD-DRB, এবং শুধু কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর সোহেল আহমেদ সুইটি, কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনার কাছে যেটি জানতে চাই যে প্রথম কালকে টিকা দেওয়া হবে, তো এই টিকা যারা নিতে চান তাদেরকে নানা রকম একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই রেজিস্ট্রেশনের ব্যাপারেও আপনার কাছে জানতে চাই, আর এই যে প্রথম টিকা দেওয়া হচ্ছে এ বিষয়ে আপনার মন্তব্যটাও জানতে চাই। জি, ধন্যবাদ, এবং নিউজ 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন, খুব অবাক লাগে যখন আমরা এই করোনার মাঝামাঝি সময় ছিলাম, তখন কিন্তু আমরা ভ্যাকসিন পাবো না এই নিয়ে একটা রোল ছিল, বা ভ্যাকসিন আমরা পাবো কবে, পেলে কবে পাবো। তখন যখন আবার ধরেন কূটনৈতিক ভাবে যে করে কারণেই হোক বেক্সিমকোর সাথে সেরাম ইনস্টিটিউশনের একটা চুক্তি হলো, চুক্তির পরে কিন্তু আপনি আবার দেখতে পেলেন যে 2 দিন দেরি হওয়াতে আমাদের দেশে এই ভ্যাকসিনের সাথে পেঁয়াজ এবং আলু এবং চালের সাথে তুলনা করা শুরু করতে দিল কিছু মানুষজন। এখন আবার দেখুন, যখন ভ্যাকসিন আসলো, সেই ভ্যাকসিন অনেকে আবার শুরু করে দিল যে এখন দিব না, পরে দিব। মানে মানে আমরা আসলে মানুষ হিসাবে, আমি বাংলাদেশের কথা বলছি, আমরা যে আসলে কি চাই তাই জানি না। বাট অত্যন্ত সুখবর যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে আমরা কিন্তু ভারতের পরে, ভারত তো আপনার ভ্যাকসিন প্রডিউসড একটা কান্ট্রি, নিজেরা তৈরি করে, তারপরে কিন্তু আমরা প্রথম ভ্যাকসিন পেয়েছি। আপনাকে একটা তথ্য দিয়ে বলি যে WHO যে মহাসচিব আছেন উনি খুবই চিন্তিত যে এক দেশের 4 মিলিয়ন ভ্যাকসিন আছে, অন্য যে লোয়েস্ট ভ্যাকসিন হলো মাত্র 25টা ভায়াল। সেখানে দেখেন আমাদের এবং আমেরিকার একটা তথ্য দিচ্ছি, তাদের ওখানে কিন্তু প্রচুর ভ্যাকসিন নষ্ট হচ্ছে। আপনার ব্যবহার তারা করতে প্র্যাকটিসও করেনি, এই কারণে যেহেতু -70 ডিগ্রি রাখতে হয়, আমরা জানি ফাইজারেরটা, সেখানে কিন্তু প্রচুর ভ্যাকসিন নষ্ট হয়েছে। সেই তুলনায় বাংলাদেশ, অবশ্যই দেখেন ফ্ললেস কোনো দেশই করতে পারবে না, কিছু না কিছু প্রবলেম হবে, ডাজন্ট ম্যাটার, বাট করতে দিতে হবে আগে, তারপরে দেখা যাবে যে কি সমস্যা দাঁড়ায়। তো কালকে কিন্তু শুধু আসলে প্রথমে 5 জন প্রধানমন্ত্রী ওপেনিং করবেন এবং 5 জনকে তখন দেবে, এবং আমার তথ্য মতে, আমি যতটুকু জানি, তারপরে কিন্তু আর 20 থেকে 30 জনের মতো লোক প্রথমে ভ্যাকসিনটা কালকে প্রয়োগ করবে। এবং আমাদের দেশ কিন্তু অলরেডি, জার্মানি কি বলেছে না বলেছে সেটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে এরকম, আমাদের দেশ কিন্তু এখন 55 টু তার নিচের লোকজনকেই আগে দিবে ঠিক করে রেখেছে। এবং অ্যাস্ট্রাজেনেকা কিন্তু ওল্ডেস্ট কোম্পানি, এবং এই লাইনে আপনার ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে, যেমন আমি বলে দিচ্ছি, মডার্না, আমেরিকার যে মডার্না কোম্পানিটা এই প্রথম কিন্তু মানুষের ভ্যাকসিন তৈরি করেছে। ঠিক আছে, তো এরকম কিন্তু অনেক ডাটাবেস আসতে থাকবে, আপনি যত দিন যাবে অত নতুন নতুন তথ্য কিন্তু আপনি পাবেন। বাট আরেকটা তথ্য দিচ্ছি, অ্যাস্ট্রাজেনেকা অনলি কোম্পানি এবং অনলি ভ্যাকসিন যেটা আমাদের ডাক্তার সমাজের যে ল্যান্সেট পত্রিকাটা আছে, সেই ল্যান্সেটই কিন্তু এটা পিয়ার রিভিউড জার্নালে কিন্তু পাবলিশড। ঠিক আছে, তারা কিন্তু এফিকেসি রেট 95 বা 94 বলেনি, তারা কিন্তু বলেছে আপনার 70% এফিকেসি রেট। তো সুতরাং আমরা দেই, কারণ ভ্যাকসিন কিন্তু একটা মনে রাখতে হবে, শুধু ভ্যাকসিন না, যে কোনো ওষুধ, ইভেন প্যারাসিটামল যদি আপনি খান, তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। গতকালকে আমি একটা টক শোতে আমাদের এক্স IDCR এর ডিরেক্টর একজন খুব ভালো তথ্য দিয়েছেন, ডক্টর রবার্ট হল বলে একজন আমেরিকান বিজ্ঞানী এবং উনি ডাক্তার, উনি একটা তথ্য দিয়েছেন, 4 মাসে যে লোকজন এমনিতে সাধারণত মারা যায়, তারা কিন্তু এমনিতেই মারা যাবে। এখন তাদের যদি আপনি যখন ভ্যাকসিন দিবেন আর বলবেন যে ভ্যাকসিনের জন্য মারা গেছে, সেটা একদম কিন্তু ভুল একটা
তথ্য হবে। সুতরাং আমাদের ওয়ে আউট, ইয়েস, একমাত্র ওয়ে আউট কিন্তু ভ্যাকসিন না, আমি কিন্তু আবারও বলছি, বারবার কিন্তু বলছি, বাট ওয়ান অফ দ্য মেইন ওয়ে আউট কিন্তু ভ্যাকসিন, এবং অন্যতম প্রথম আপনার এটা সম্মুখ সারির একটা আমার ব্যবস্থা। সুতরাং আমরা নির্ভয়ে আমাদের ভ্যাকসিনটা দেওয়া উচিত, এবং বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে এটা হ্যান্ডেল করছে টিল নাও, এবং এই যে অ্যাপস এর কথা আপনি যেটা জানতে চাইলেন, অবশ্যই এটা স্মার্টফোনে অ্যাপসের আসবে, প্রসঙ্গে নরমাল ফোনে আসবো আসবে ডক্টর না। আনোয়ারুল কিন্তু ইকবাল, তার আগে আমরা একটু ডক্টর সোহেল আহমেদ সুইটের কাছে যেতে চাই। এবং হ্যাঁ, জার্মানি যে বলছে যে বয়স্কদেরকে তারা এই টিকা দিতে চাচ্ছে না, কারণ বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তারা পাচ্ছে। সুতরাং আমাদের দেশে বয়স্কদের আমরা এই টিকা দিব কিনা, এই প্রসঙ্গ নিয়েও আপনার কাছে আসবো। তার আগে একটু কানাডার খবর নিতে চাই। ডক্টর সোহেল আহমেদ সুইটে, একটা কানাডায় কি অবস্থা, মানে সেখানে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ কতটুকু? আসলে যেহেতু ভ্যাকসিনটা একেবারে নতুন একটা হোপ আমাদের জন্য, ভ্যাকসিন দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই, কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় কাজ করছে, যেটা সাধারণ মানুষের মতো, বাংলাদেশের মতো আসলে আমাদের কানাডাতেও সবার মধ্যে একটা ভয় কাজ করছে। সাধারণ মানুষের সাথে যখন আমি কথা বলছি যে তারা ভ্যাকসিন নেবে কিনা, এত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, বাট ফ্রন্টলাইন কর্মী যারা আছে, ইউএসএ তে আমার কিছু ফ্রেন্ড রয়েছে, তো ওদের হসপিটালে প্রায় 400 ফ্রন্টলাইন যে কর্মী আছে সবাই ভ্যাকসিন নিয়ে নিয়েছে অলরেডি। এখানে সাধারণত ফাইজারের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো অ্যাস্ট্রাজেনিকা কিন্তু খুবই ভালো একটা কোম্পানি। এখন জার্মানি বলেছে বলে যে এটা সাইড ইফেক্ট হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আর ভাইয়া স্যার অলরেডি বলেছেন যে একটা প্যারাসিটামলেরই কিন্তু সাইড ইফেক্ট থাকে, তো যে কোনো ওষুধেরই একটা সাইড ইফেক্ট থাকে, কিন্তু আমাদের হোপ ফর দ্য বেস্ট, কারণ ভ্যাকসিনটাই একমাত্র প্রতিষেধক। কারণ করোনার এগেইনস্টে আমরা জানি না যে এটা কতদিন পারসিস্ট করবে ইমিউনিটিটা, বাট এই মুহূর্তে আসলে আমাদের এই বিষয়টাতেই মানুষকে অ্যাওয়্যার করতে হবে যে ভ্যাকসিন নেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। কারণ আমাকে প্রোটেক্ট করতে হয়, ডেফিনেটলি আই হ্যাভ টু গো ফর দ্য ভ্যাকসিন। তো আমি খুবই আনন্দিত যে বাংলাদেশে আপনি বলেছেন একটু আগে যে গণটিকার ব্যবস্থা করা হচ্ছে, এটা কিন্তু খুবই আশার কথা। কারণ আমাদের মতো এখানে দেখা যাচ্ছে যে কানাডাতে এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও ফ্রন্টলাইন কর্মীরা আগে পাবে, তারপরে দেখা যাচ্ছে সব মানে সাধারণ মানুষের কাছে যাবে। তবে ওই সংশয়টা কাজ করছে, আমার মনে হয় আসলে সংশয়ের কিছু নেই। অ্যাটলিস্ট করোনা ভ্যাকসিনটা যদি আমরা দিই, আমাদের প্রোটেকশন তৈরি হবে, ইমিউনিটি তৈরি হবে, সো আমাদের এই যে ভয়টা কাজ করবে না। আর সবচেয়ে বড় কথা যে আমরা যতটাই ভ্যাকসিন দিই বা না দিই, এটা তো ইচ্ছা করবে একটা পেশেন্টের উপরে, কিন্তু আমাদের কিন্তু এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, এগুলো কিন্তু অপরিহার্য একটা বিষয়। আমরা ভ্যাকসিন নেওয়ার পরে যে মাস্ক ছেড়ে দিব, ব্যাপারটা কিন্তু এরকম না। সো যে সাবান দেওয়া, হাইজিন মেইনটেইন করা, সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্স, মাস্ক পরা, এগুলা কিন্তু রেগুলার করতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আনোয়ারুল ইকবাল। যে কথাটি আসলে ডক্টর সোহেল আহমেদ সুইটি বলছেন যে মানে জার্মানিতে এরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বয়স্কদের মধ্যে, এটা কি তাহলে আমরা একেবারে উড়িয়ে দেব? না, একেবারেই না। আমি বলি, আপনি কিছু জিনিস এখন লক্ষ্য করবেন, বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু একটা কম্পিটিশনের মতো হচ্ছে, ঠিক আছে? আমার এই গতকালকের তথ্য বাদে আপনি দেখবেন ফাইজারের ভ্যাকসিন দিয়েই কিন্তু মানুষ বেশি আরো এফেক্টেড হয়েছে, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে যদি আপনি নরওয়ের দিকে তাকান, নরওয়েতে যে আপনার 23 থেকে 29 জন লোক মারা গেল, সব কিন্তু ফাইজারের টিকা দেওয়া, ঠিক আছে? এখন ওরা আর অ্যাস্ট্রাজেনেকা, আমি বলি, এই যে আমি এটা ডিপে নিতে চাচ্ছি না, সব মানুষ এটা বুঝবেন না। যেমন আমি একটা কথা বলি, যেমন অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক, এরা কিন্তু রিকম্বিনেন্ট যে সিস্টেম, একদম পুরানো সিস্টেম, মানে অর্থোডক্স ওয়েতে শিম্পাঞ্জির যে অ্যাডিনো ভাইরাস আছে সেটাতে ভেক্টর তৈরি করে কিন্তু এই ভ্যাকসিনটা তৈরি করেছে, একমাত্র ভ্যাকসিন যারা ওল্ড মেথড ফলো করেছে। এবার আপনি আসেন, আমি যদি বলি আপনার মডার্না এবং ফাইজার, তারা একদম নতুন পদ্ধতি সিনথেটিক ওয়েতে এমআরএনএ ভ্যাকসিন এইভাবে তৈরি করেছে, এবং চাইনিজ কিছু ভ্যাকসিন আরো আমি বলতে পারবো, যেমন ধরেন কিল ভ্যাকসিন আছে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন আছে, অনেক কিন্তু সিস্টেম আছে। এখন কোন সিস্টেম কিভাবে কোন মানুষের প্রয়োগ মানে কিভাবে কাজ করবে এজ এ ডাক্তার কিন্তু আমি বলতে পারবো না, এটা বলতে পারবে যারা সায়েন্টিস্ট, যারা এটা তৈরি করেছে তারা। কিন্তু একটা জিনিস আপনার মাথায় নিতেই হবে যে দেখেন, আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলেছি, এই পর্যন্ত যত ভ্যাকসিন আপনার তৈরি হয়েছে, বিশেষ করে আরএনএ ভাইরাসের এগেইনস্টে, মিনিমাম ভ্যাকসিনের সময় লেগেছে 7.5 বছর। আর আপনি কিন্তু 9 মাসের মধ্যে এখন ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, আপনি আমাদের এখন আমরা বডিতে অ্যাপ্লাই করছি। তো সেই ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তো হতেই পারে, কিন্তু আপনার
দেখেন, আপনি তো না নিলে আপনি করোনাতে মারা যাবেন, আর ভ্যাকসিনে তো আপনি মারা যাচ্ছেন না। আসলে জিনিসটা আমি ওই যে একটু আগে বললাম, একজন ডাক্তার যে 4 মাসের একটা ডাটা সেট দিয়েছে, আপনি কিন্তু হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন, আপনি ব্রেন স্ট্রোকে মারা যেতে পারেন, আপনার বয়স ধরেন 80+, আপনি যে কোনো বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারেন। এবং তাদেরকে যদি আমি ভ্যাকসিনটা দেই, আদৌ কি সে ভ্যাকসিনে মারা গেছে নাকি নর্মাল ওয়েতে মারা গেছে, আমি কিন্তু সেটা স্পেসিফাই না করলে বলতে পারবো না। সুতরাং আমি অ্যাজ আ ফ্রন্টলাইনার, আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি, দেখেন ভ্যাকসিন কেন, আবারও বলি, ডক্টর সোহেলি ঠিকই বলেছেন, যে কোনো ওষুধের কিন্তু একটা ছোট্ট পার্শ্ব প্রতিক্রিয়া হবে। আমরা কি ছোটবেলায় কি বিসিজি ভ্যাকসিন দেইনি? আমরা বাধ্যতামূলক ভাবে করা হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার, আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড WHO থেকে বলেই দিয়েছে, আপনাকে তো জোর করে ভ্যাকসিন দেওয়া হবে না। যে নিজে দিতে চাবে স্বেচ্ছায় তাকেই কিন্তু দেওয়া হবে, আপনি যদি না চান দিবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আপনি দেন বা না দেন, সারা বিশ্বকে যদি আমরা একটা পরিবার ধরি, আপনার কিন্তু 70% মানুষকে ভ্যাকসিনেটেড করতে হবে, আদারওয়াইজ যে হার্ড ইমিউনিটির কথা আমরা বারবার বলে এসেছি ওটা কিন্তু হবে না। এবং তার মানে আপনি পার্শ্ব দিলেও- প্রতিক্রিয়া থাকুক বা না জি, থাকুক, বলেন। ভ্যাকসিন সবাইকে দিতেই হবে। আবারও আসবো এই প্রসঙ্গে, কিন্তু আমরা একটু ডক্টর সোহেলি আহমেদ সুইটির কাছে যেতে চাই। যেটি আসলে আমরা জানতে পেরেছি, প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে, তারাও আসলে ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আবার দেখা যাচ্ছে মার্চেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিতে পারে, এরকম সিদ্ধান্তের কথাও আমরা শুনতে পাচ্ছি, এরকম আভাসও আমরা পাচ্ছি। তো 18 বছরের নিচে যারা রয়েছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না, কিন্তু তাদেরকে যারা শিক্ষা দেবেন তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো এতে কি মানে পরিস্থিতিটা স্বাভাবিক থাকবে মানে করোনার ক্ষেত্রে? সেই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আনোয়ারুল ইকবাল এবং সেই সাথে রয়েছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর সোহেলি আহমেদ সুইটি। ডক্টর সোহেলি আহমেদ সুইটি, আপনার কাছে বিরতির আগে যে প্রসঙ্গটি ছেড়ে গিয়েছিলাম, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছিলাম, যে যদি শিক্ষকদেরকে ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু 18 বছরের নিচে যে শিক্ষার্থীরা থাকছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া না হয়, তাহলে এটা কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে কিনা? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ অন্তরা আপনাকে। আমি যেটা বলতে চাই যে আসলে আমি একটু আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন টিচারদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আর 18 বছর, কারণ 18 বছরের নিচের যে সমস্ত বাচ্চারা রয়েছে বা টিনেজাররা রয়েছে তাদের কিন্তু ইমিউনিটি বয়স্কদের তুলনায় অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়াটা কিন্তু এই মুহূর্তে মানে প্রথম যে ফার্স্ট লাইন ভ্যাকসিন দেওয়া হবে তাদের মধ্যে পড়ে না। কারণ বয়স্ক যারা প্রাইমারি স্কুলের টিচার, তাদের বয়স কিন্তু বেশি এবং ইমিউনিটি কম এবং অনেক ধরনের কোমরবিড ডিজিজ রয়েছে, কোমরবিডিটি রয়েছে, যেমন ডায়াবেটিক্স, হাইপারটেনশন বা আদার ডিজিজ, ইমিউন সাপ্রেস থাকে তারা। সো তাদের জন্য ভ্যাকসিন দেওয়া হবে, এটা খুবই ভালো একটা ডিসিশন। বাট লকডাউনের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে এই মুহূর্তে কানাডা বা ইউএসএ যেসব জায়গাগুলো দেখছেন উন্নত কান্ট্রি, সব দেশেই কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষা দেয়া হচ্ছে। কারণ আপনার জীবন থেকে 1-2 বছরে অনলাইনে পড়াশোনা করলে এমন কিছু আসবে যাবে না, আপনি কিন্তু এটা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু একটা বাচ্চা যখন ওই কোভিড এর যে ভাইরাসটা এটা যখন ক্যারি করে বাসায় নিয়ে যাবে, তখন কিন্তু বাবা মা ইনফেক্টেড হতে পারে, দাদা দাদি, নানা নানি বা বয়স্ক যারা আছেন তারা ইনফেক্টেড হতে পারে। সো আমার মনে হয় লকডাউনটা বাড়ানো উচিত এবং স্কুল কলেজ আসলে এখনো আমরা জানি না যে কানাডাতে বাচ্চারা কতদিন ঘরে বসে পড়বে। হয়তো বাচ্চাদের জন্য একটু সমস্যা হয় ঘরে বসে থাকাটা, সেই ক্ষেত্রে বাবা মা তাদেরকে সময় দেবে, একটু পার্কে নিয়ে ঘুরলো বা বাসার আশেপাশে ঘুরলো, বাচ্চাদের সাথে সময় দিল, সেটা হলে ভালো হবে। অর্থাৎ লকডাউন বলতে মানে স্কুল কলেজগুলো আরো পরে খুললেই ভালো হয়। সেটা কত পরে খুললে ভালো হয় বলে আপনি মনে করেন ডক্টর আনোয়ারুল ইকবাল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো মার্চেই খুলে দেওয়া হতে পারে এবং যে শিক্ষার্থীরা হলে থাকবেন তাদের সবাই ভ্যাকসিন পাবেন, যে তালিকা করা হয়েছে সেই তালিকা অনুযায়ী তারা সেই মানে শুরুতেই ভ্যাকসিন পাচ্ছেন না। তো হল যদি খুলে দেওয়া হয়
তাহলে পরিস্থিতিটা কি হতে পারে? তো আরেকটা জিনিস ডক্টর সোহেলির সাথে অ্যাড করে আপনার প্রশ্নে আসছি, যে যত কটা ভ্যাকসিন এই পর্যন্ত বেরিয়েছে বাচ্চাদের উপরে এবং প্রেগনেন্ট ওমেনদের উপরে কিন্তু ট্রায়ালই হয়নি। তো সুতরাং আমরা এমনিও তাদেরকে দিতে পারবো না। তো সুতরাং এটা নিয়ে আসলে এত কথা বলারও কিছু কিন্তু নেই, যেহেতু ট্রায়াল হয়নি, প্রেগনেন্ট ওমেন এবং বাচ্চাদের উপর ট্রায়ালই হয়নি, কোনো ভ্যাকসিন না, ঠিক আছে, তাহলে আমরা এমনিও দিতে পারবো না। আর আরেকটা কথা বলি, যে তার মানে তো বিষয়টা সবকিছু দাঁড়াচ্ছে নিয়ে খুব যদি আমরা দ্রুততম চিন্তিত সময়ের মধ্যে থাকি, আমরা প্রাইমারি এবং হাই স্কুল খুলতে পারবো না যদি ভ্যাকসিন দিতে না পারি শিক্ষার্থীদেরকে 18 বছরের নিচে, তাহলে তো আমরা স্কুল কলেজও খুলতে পারছি না। বিষয়টা কি তাই? আপনি দেখেন, আমি যদি উল্টা ভাবে এখন বলি, আমি যদি টিচারদের আর বাবা মাদের দিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে স্কুলের বাচ্চাদেরকে না দিল্লি তো চলছে, কারণ তাদের উপর তো ট্রায়ালই হয়নি। এটা দেখেন, আমি আবারও বলছি, যেখানে 7.5 বছর লাগে মিনিমাম লেগেছে একটা আরএনএ ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে, সেখানে কিন্তু আপনি বছরের 1 বছরও লাগেনি, 10 মাসের মধ্যে চলে আসছে। এবং আপনাকে আমি এখন তথ্য দিচ্ছি, কোন কোম্পানি বসে নেই, তারা কিন্তু আবার নতুন ভাবে ফিল্ড ট্রায়ালে চলে গেছে, এবং অলরেডি কিন্তু অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক, এরা দুইজন যেহেতু একই টেকনিকে আপনার ভ্যাকসিন তৈরি করেছে, তারা একজন -20 ডিগ্রির নিচে নামাতে পারছিলেন না, এবং আরেকজন কিন্তু আপনার এই যে আমরা যেটাকে সেনসিটিভিটি বলছি সেটা বাড়ানোর জন্য দুই কোম্পানি কিন্তু একসাথে মিলে ট্রায়াল করে দিয়েছে, এবং তারা বলছে আর 4 মাসের মধ্যে তাদের সেকেন্ড জেনারেশনও চলে আসবে। একটা কথা মাথায় রাখবেন, সায়েন্স এত দূর এগিয়ে গেছে এবং কেউ কিন্তু বসে নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনার এই যে ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনের থেকে কিন্তু সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন আপনার অনেক বেটার হয়। প্লাস এখন বলছি, ডক্টর সোহেলির সাথে অ্যাড করে দিচ্ছি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন বলছে, বিশেষ করে মডার্না বলেছে তাদের ডাবল ডোজ দেওয়ার পরে কিন্তু 2 বছর তাদের আপনার এই অ্যান্টিবডিটা বিরাজ করবে, তাদের এটা মত। আবার ফাইজার বলছে তাদেরটা 1 বছর থাকবে, অ্যাস্ট্রাজেনেকাও কিন্তু বলছে এখন 1 বছর থাকবে। এবং আপনি কিন্তু একটা জিনিস দেখবেন, একমাত্র ফাইজার বাদে অন্য কোন কোম্পানিকে কিন্তু আপনার WHO আপনার অ্যাপ্রুভড করেনি, ঠিক আছে। কিন্তু আবার এই জিনিসটাও বলে দিচ্ছি, FDA অ্যাপ্রুভ করলেই কিন্তু WHO এর অ্যাপ্রুভ হয়ে যায়, আর কিন্তু WHO অ্যাপ্রুভ করলে কিন্তু FDA অ্যাপ্রুভ করে না। তো কতগুলো জিনিস আছে। এবং আপনি জিনিস একটা মনে করবেন, লন্ডন মানে গ্রেট ব্রিটেনের মতো দেশে যখন অ্যাস্ট্রাজেনেকার পারমিশন দিয়েছে, একটা ইউরোপিয়ান কান্ট্রি যখন পারমিশন দিয়েছে, তারা কিন্তু যাচাই বাছাই না করে এটা দেয়নি। সুতরাং আমরা যেটা করতে পারছি, দেখেন আমরা তো আসলে ভ্যাকসিন প্রোডিউসড কোনো কান্ট্রি না, আমরা তো নিজেরা তৈরি করতে পারছি না যে আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি আপনার কথাটা, কিন্তু আমার প্রশ্নটা ছিল অন্যখানে সোহেল আহমেদ সুইটির কাছে। সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা আসবে তারা নিরাপদ কিনা। আপনি যেটি বলতে চাইছেন যে শিক্ষক এবং বাড়িতে বাবা মাকে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা নিরাপদ। আর এই মুহূর্তে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে সবাই ভ্যাকসিনের আওতায় পড়ছে না, তো মার্চে এই হল খুলে দেওয়াটা কতখানি যৌক্তিক হবে বলে আপনি মনে করেন? ডাক্তার আনোয়ারুল ইকবাল। আচ্ছা, আমি বলছি, দেখেন বাংলাদেশ কিন্তু প্রথম থেকেই এই স্কুল খোলা এবং ইউনিভার্সিটি খোলার ডেট কিন্তু প্রত্যেকবারই পিছিয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু খোলেনি। আমরা কিন্তু সেই সেপ্টেম্বর থেকে শুনছি খুলবে, পরের মাসে খুলবে, তার পরের মাসে খুলবে, এই করতে করতে কিন্তু 1 বছর পার হয়ে গেছে। এবং এই যে মার্চের কথা যেটা আপনি বলছেন, এটাও কিন্তু শোনা কথা, এবং এটাও কিন্তু কনফার্ম করেনি। আপনি ভ্যাকসিন এটা কিন্তু কনফার্ম হয়নি, এবং আপনি ভ্যাকসিনের যে এখন কার্যক্রম চালু হবে, এটা আপনি আগে আমরা অবজার্ভ করি দেখি কতদূর কি হচ্ছে। কারণ কি, আপনি যখন ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শুরু করবেন, যখন এটা মার্চের প্রথম উইক আসবে, ওই 1 মাসে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ডাটা পেয়ে যাব, আমাদের দেশের কি হচ্ছে, কি অবস্থা, কি এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো তখন কিন্তু সেই ডেটার উপর বেস করেই কিন্তু সরকার আবার আপনার সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন। এটা এমন না যে মার্চের 19 তারিখেই খুলবে, কোনো ডেট কিন্তু মেনশন করেননি। তো আমাদের যেহেতু যে বারবার একই কথা বলছি, আমাদের তো হাত পা সব দিকে খোলা না যে আমরা চাইলেই সবাইকে দিয়ে দিতে পারছি। তখন দেখেন, এখন অনেক মানুষ বলছে এটা ভালো না, আমরা দিব না, অনেকে বলছে যে আমরা রয়ে সয়ে দিব, আবার কিন্তু অনেকে চাচ্ছে যে এখনই দেই দুইটা। একটা জিনিস হবে, সেটা বলছি, সেটা মনস্তাত্ত্বিক একটা সমস্যা হবে কিছু মানুষের মধ্যে। যেমন আমি বলি, যখন আপনি নিবন্ধন করলেন বা করবেন, বা যারা দিতে চায়, অনেকে দিতে চায় না,
হ্যাঁ, মানে যারা দিয়ে দিবে, যখন 2টা ডোজ একজন দিয়ে ফেলবে তখন অনেকের সমস্যা হবে এরকম যে ফার্স্ট ডোজই পাইনি। এই সমস্যাটা আমরা পড়বো সামনে। কেন পড়বো বলছি, যে আমরা যেহেতু নিজেরা প্রডিউস করি না, আমাদের যে কোভ্যাক্সের মাধ্যমে কিন্তু আমরা আরো 6,80,00,000 ভ্যাকসিন পাবো। এবং আমি এটা বারবার বলছি যে আমাদের দেশের মতো অন্যান্য দেশ কিন্তু এইভাবে কূটনীতিক ভাবে এত ভ্যাকসিনের ব্যবস্থা এখনো কোনো দেশ করতে পারেনি। আমি কিন্তু আমেরিকা বা ইউরোপের কান্ট্রি বাদ দিয়ে বলছি, ঠিক আছে? তো সুতরাং একটু ভরসার জায়গা থাকতে হবে, একটু ধৈর্যের জায়গাটা থাকতে হবে। এবং ওই যে আবারও বলছি, আমরা কিন্তু ভ্যাকসিন দিলে আমার অ্যান্টিবডি কিন্তু তৈরি হতে 4 থেকে 5 উইক লাগবে, এবং সেকেন্ড ডোজটা দিলে আপনি এনশিওরড হবেন। তার মানে কি, আপনি আরো 1 থেকে 1.5 বছর অবশ্যই এই মাস্ক এবং মাস্কই পড়তে হবে এবং ডিসটেন্সটা মেইনটেইন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সুতরাং অন্য কোনো পথ নেই এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সুতরাং এখনই আসলে এত তথ্যপাত্র, এত ভ্যাকসিন আসার পরেও আসলে আমরা বলতে পারছি না যে স্কুল কলেজ আসলে কবে খুলে দিলে ভালো হয়। আমরা আলোচনায় আসবো কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের একটি গবেষণা বলছে যে এখনই টিকা নিতে চান 32% মানুষ, আর কিছুদিন পরে টিকা নিতে চান 52% মানুষ, আর 16% মানুষ কোনো টিকাই নিতে চান না। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশে 16% মানুষ টিকা নিতে চান না, আর বেশিরভাগ মানুষই টিকা নিতে চান। এই বিষয়ে কি বলবেন ডাক্তার সোহেল আহমেদ সুইটি? এটা খুবই আশার কথা, কারণ আমরা একটু আগেই স্যার বলেছেন যে 70% মানুষ যখন টিকা নেবে তখন কিন্তু এটা একটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে। তো বাংলাদেশের জন্য এটা খুবই আশার কথা। আপনি বলেছেন মাত্র 16% টিকা নিতে চাচ্ছে না। তাহলে যদি আমরা হিসাব করি, দেখা যাচ্ছে 84% মানুষ টিকা নিতে আগ্রহী। এটা কিন্তু অত্যন্ত আশার কথা। কিন্তু অন্তরা, আপনি খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করেছিলেন লকডাউনের ব্যাপারে, এটাতে যদি আমি একটু আসি, আপনি দেখেন লকডাউন না, স্কুল কলেজ বন্ধ রাখার বিষয়ে, কারণ বাংলাদেশে লকডাউন হয়নি আসলে কখনোই। যে আজকে কানাডার মতো উন্নত দেশে এরা যে সবকিছু ইমার্জেন্সি পরপর দুবার ঘোষণা করলো, গত প্রায় 1 বছর ধরে আমাদের স্কুল কলেজ সবকিছু ইউনিভার্সিটি অনলাইনে ক্লাস হচ্ছে। তো অনলাইনে কিন্তু সারা জীবন ক্লাস হচ্ছে হবে। সো এমন কোনো ডিফিকাল্ট ইস্যু না। এবং এখনো আমরা জানি না ইমার্জেন্সিটা কতদিন চলবে। শুধু তাই না, এত কড়াকড়ি ভাবে লকডাউনটা হচ্ছে যে একজনের বাসায় যদি কেউ একজন গেস্টও আসে তাহলেও কিন্তু $10,000 ফাইন হচ্ছে। এটা কিন্তু অল্প কোনো অ্যামাউন্ট না। আপনি দেখেন একটা ডেভেলপ কান্ট্রিতে কত জোরে সোরে লকডাউনটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে আমি ফেসবুক খুললে অনেক কিছু দেখি যে কোথাও একটা গেট টুগেদার হচ্ছে, কোথাও অনেক সেলিব্রিটিরা ট্রাকে করে অনেক কথা বলছে উইদাউট এনি মাস্ক। তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই যে কোভিড যে কত ভয়ানক একটা ব্যাপার, বাংলাদেশের সাধারণ মানুষ এটা কিন্তু বুঝছে না। কারণ আমাদের 80% লোকেরই কিন্তু অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা নেই বা অনেক বেশি জ্ঞান নেই। সাধারণ মানুষ তারা অন্যদেরকে যা দেখবে সেটাই তারা করার চেষ্টা করবে। এবং আমি কিছু ফেসবুকে ছবি দেখলাম, রীতিমতো গানের কনসার্ট হচ্ছে, গেট টুগেদার হচ্ছে। সো হাউ ক্যান ইটস পসিবল, যেখানে কানাডার মতো উন্নত দেশে এত কিছু কন্ট্রোল করার পরেও তারা একজনের বাসায় একজন আসলে, যেমন আমার বাসা খন্ড, তো আমার বাসায় একজন গেস্ট আসলে সাথে সাথে অন্য কেউ পুলিশকে ইনফর্ম করবে এবং আই উইল গেট ফাইন ফর $10,000। সো ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। এবং আমি মনে করি যে সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রশংসার দাবি রাখছে, কিন্তু লকডাউনের ব্যাপারে আমার মনে হয় স্কুল কলেজ খোলাটা একেবারেই ওয়াইজ ডিসিশন হবে না। যতদিন সম্ভব উন্নত বিশ্বকে ফলো করা হোক। উন্নত বিশ্বে যদি ছেলে মেয়েরা ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারে, আমাদের দেশে কেন পারবে না? কিন্তু স্কুলে আসলে যদি তার বাবা মা বা
সিনিয়র যে আত্মীয় স্বজন দাদা দাদি আছে তারা এফেক্টেড হয়ে যায়, সেটা তো অনেক বেশি ভয়ানক হবে এবং একজন থেকে এভাবে ইনসিডেন্সটা বাড়তে থাকবে। সো আমাদের লকডাউনের বেশি আমার মনে হয় আইনগতভাবে অনেক বেশি কঠোরভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে কেউ ঘর থেকে বের হতে না পারে এবং কঠোরভাবে আইন কানুন পালন হয়। এইসব যে কনসার্ট হচ্ছে এগুলো হচ্ছে এখানে যাতে একেবারে ফাইন শুধু না, একটা বড় অ্যামাউন্টের ফাইন দেয়া হোক, তাহলে জনগণ সাধারণ মানুষ বুঝবে যে আসলে করোনাটা কত কঠিন একটা বিষয়। এবং এ পর্যন্ত সবচেয়ে বেশি ডক্টর কিন্তু মারা গেছে বাংলাদেশে। তো একটা ফ্যামিলিতে যে মানুষটা মারা যায় শুধু সে ফ্যামিলিটাই বোঝে যে আসলে করোনাটা কি জিনিস। আমার মনে হয় আজকে যারা অনুষ্ঠান দেখছেন আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যে অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার আনোয়ারুল ইকবাল। আপনি আসলে গত বছর একদম শুরু থেকে শেষ পর্যন্ত করোনার সময়টাতে বারবারই আসলে এই কথাগুলোই বলে এসেছিলেন এবং পর্যটনের ব্যাপারেও আসলে আপনি বছরের শেষ সময়টিতেও বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে এখন বাইরে যাওয়ার সময় নয়। তারপরেও আমরা যেটি দেখেছি যে আস্তে আস্তে করোনার যে সংখ্যা সেটি বাংলাদেশে কমতে থাকলো এবং বাংলাদেশের অনেক মানুষ মনে করলো যে আসলে করোনা বাংলাদেশে নেই, বিশেষ করে গ্রামে গেলে সেরকমই দেখা গেছে এবং অনেকেই মাস্ক পরলো না, শারীরিক দূরত্ব বজায় রাখলো না। সেই দেশেরই 84% মানুষ এখন ভ্যাকসিন নিতে চাচ্ছে। বিষয়টি আসলে কিভাবে দেখছেন? যদিও যে গবেষণার কথা আসলে বলা হচ্ছে সেটা খুব বেশি মানুষের উপরে করা হয়নি, কিন্তু তারপরেও এটা একটা গবেষণা। জি, আসলে এই তথ্যটা আপনার মাধ্যমে পেয়ে কিন্তু আমার খুব আনন্দ লাগছে যে আসলে 84% মানুষ যে ভ্যাকসিনটা দিতে চাচ্ছে এটাই সবচেয়ে বড় কথা। ধরলাম ওইখান থেকে কিছু কম বেশি হবে, আমার তো 70% দরকার। আর আপনার মিডিয়ার মাধ্যমে আমি অন্যান্য মিডিয়া এবং আপনার মিডিয়াকেও বলতে চাচ্ছি এইটাই, যে আমরা এই যে ভ্যাকসিন নিয়ে নেগেটিভ কথাবার্তা যদি প্রচার প্রচারণা না করি, এই যে ভ্যাকসিনের এইটা হবে ওইটা হবে, আমরা অনেক মানুষ দিতে চাচ্ছি না, যারা দিতে চাচ্ছেন না আপনারা দিয়েন না, ঠিক আছে, এবং আপনারা নিয়েন না, কেউকে ফোর্স করা হবে না। বাট এখন যে তথ্যটা আপনি দিলেন এতে কিন্তু আমি খুব আশান্বিত হলাম। কারণ কি দেখেন, এটা কিন্তু ভোটের রাজনীতি না, এটা মানুষের জীবনের নিয়ে রাজনীতি। হ্যাঁ, এটাও একটা নীতি, আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করছি, যেটা আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই ভ্যাকসিনটা যেন মানে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়। একসাথে তো সবাইকে আমরা দিতে পারবো না, তো সুতরাং আমাদের যে ডিস্ট্রিবিউশন পদ্ধতিতে আমরা সমালোচনা না করে যদি সাহায্য করি বা বুদ্ধি দেই, অ্যাওয়ারনেস ইজ ভালো। কিন্তু আমি পদে পদে, যেমন আমি কালকে কিন্তু একটা টক শোতে বলেছি, এই যে আমরা ভ্যাকসিনটা ব্যবহার করব এই ভায়ালটা কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, এটা কিন্তু রেখে দিলে হবে না, বা প্যাকেটটা ডিস্ট্রয় করে ফেলতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি আমাদের দেশে নকল মাস্ক, আমাদের দেশে নকল পিপিই, আমাদের দেশে সবকিছু নকল হয়ে যায় খুব চটাচট, এবং আমাদের দেশে প্রশ্ন ফাঁসেরও অনেক এক্সাম্পল আপনি দিতে পারবেন। তো সুতরাং ওই যারা ওইখানে আছে তারা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সব জায়গায় এবং তাদেরকেও কিন্তু আমাদের মনিটরিং এর মধ্যে রাখতে হবে, এবং এই জিনিসগুলো যাতে কোনো মতেই আপনার ওই থানা হেলথ কমপ্লেক্সে যখন এগুলো গিয়ে পৌঁছাবে সেখান থেকে যেন অন্যরা ওগুলা চুরি করতে না পারে বা অন্যভাবে না নিতে পারে। আমার মনে হয় আমি যা যা বলছি সরকার সেই দিকে কিন্তু সজাগ দৃষ্টি রাখছে এবং রাখবে, যেহেতু একজন মানে বেক্সিমকো নিজের উদ্যোগে কিন্তু $1 বিনিময়ে তারা যে রিস্কটা নিয়েছে তাদেরকে কিন্তু একটু ক্রেডিটও দেওয়া উচিত। আমরা তো বারবার তাদের সমালোচনা করি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সিরাম ইনস্টিটিউশন এটাও কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন, এটা কিন্তু গভর্নমেন্ট না, কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ভ্যাকসিন প্রডিউসড ইনস্টিটিউশন, এবং তারা কিন্তু বেক্সিমকোর সাথে কিন্তু তারা চুক্তিবদ্ধ হয়েছে বেসরকারি হিসাবে, গভর্নমেন্ট কিন্তু একটা পার্টি, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং এই যে বেক্সিমকো এই যে আনা নেওয়ার থেকে শুরু করে তাদের নিজস্ব স্টোরেজ তৈরি করেছে, সেই স্টোরেজে কিন্তু রাখছে, ওখানে যদি কোনো ড্যামারেজ হয় এটা কিন্তু বেক্সিমকোর দিতে হবে। প্লাস আপনার এই যে ট্রান্সপোর্টটাও কিন্তু এখান থেকে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যাবে সেটাও কিন্তু বেক্সিমকো করবে তাদের নিজের খরচে। সেখানে আপনি এখন হিসাব করেন $1 কি খুব বেশি? এবার আপনি আসেন যে আপনার এই যে আমাদের যে সিস্টেম তৈরি করেছে, এই সিস্টেমটা আসলে কালকে কিন্তু মন্ত্রী সাহেব বলেছেন যাদের কাছে স্মার্টফোন নেই তাদের কি হবে। অবশ্যই এটা একটা ভাইটাল প্রশ্ন, তাদেরকে কিন্তু কয়েকটা সেন্টার করে দেওয়া হচ্ছে, তারা কিন্তু সেখানে গিয়ে ভোটার আইডি লাগবে, অবশ্যই ভোটার আইডি লাগবে আপনার বয়সটা কাউন্ট করার জন্য, এবং আপনি বাংলাদেশের নাগরিক কিনা এইটাও দেখার জন্য তারা ওইখানে কিন্তু আপনার নাম নিবন্ধন করে তাদেরও ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে। সুতরাং আমরা ভয় না পাই, আমরা ভ্যাকসিনকে মানে
অনুপ্রাণিত করি ভ্যাকসিন দেওয়াটাকে, এবং যে যেভাবে আপনার নামটা নিবন্ধন করবেন সেইভাবেই যেন পায়, সরকার যেন মানে মানে সজাগ দৃষ্টি রাখে, তাহলে কিন্তু সবকিছু ভালো হবে। আমাদের বললাম তো, এমনও দেশ আছে যারা মাত্র 25টা ভাইল পেয়েছে, এবং সেটা কিন্তু WHO এর যিনি আপনার মহাপরিচালক আছে তিনি কিন্তু খুবই উদ্বিগ্ন। সেই মুহূর্তে আপনি বাংলাদেশে যখন এখন 70 লাখ আপনার হাতে আছে, আমি জানি সামনের মাসে আরো 50 লাখ চলে আসবে। এখন তখন যখন দেখবেন ওই 16%, তখন দৌড়াদৌড়ি শুরু করবে যে আমরাও দিব। কারণ কিছু কিছু মানুষের ধারণা এটা বড় লোকদের অসুখ, এটা যারা এসিতে থাকে তাদের অসুখ, এটা আপনার যারা নামাজ পড়ে না তাদের অসুখ। এই জিনিসগুলো এখনো আমাদের দেশে রয়ে গেছে, তো তারা সেই চিন্তায় থাক। কারণ আমরা তো আসলে আপনার টিভির মাধ্যমে, আপনি যেমন বললেন, আমি যতবার চিৎকার চেঁচামেচি করেছি এই যে আপনার পর্যটনটা এখন বন্ধ রাখার জন্য, আপনার স্কুল কলেজ বন্ধ রাখার জন্য, আপনার বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার জন্য। আমরা কি যাদের দেখেন 8,000-এর উপরে তো মানুষজন মারা গেছে, তাদের আমরা আসলে তখন একেবারেই শুনিনি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর সোহেল আহমেদ সুইটি, আপনার কাছে শেষ প্রশ্নটি করতে চাই। যদি এমন হয় যে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা দুটোই মানে দুটো ভ্যাকসিনই আসলে অ্যাভেলেবল, আপনার সামনে কোনটি নেবেন? আমি আসলে ভ্যাকসিন নেব এই মুহূর্তে, যেটা আমি আগে পাবো সেটাই নেব। আচ্ছা, এবং আমি এনকারেজ করব যে এখানে আসলে জীবন বাঁচানোটা। জাস্ট লাস্টে আমি একটা কথা বলছি, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অত্যন্ত প্রশংসার সাথে কাজ করছে। আমি কানাডা বসে বাংলাদেশের সিচুয়েশন সবসময় দেখছি। সেই ক্ষেত্রে আমি মনে করি উন্নত বিশ্বের সাথে যদি আমি তুলনা করি, বাংলাদেশ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, বরং এগিয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কথা বলবো ভ্যাকসিন, যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। আজ একেবারেই সময় নেই, নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা বিস্তারিত আলাপ করতে পারবো। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি।